গ্রুপে 866তম ক্লাসে স্বাগত জানাই। আজ বুধবার 29/5/2024। আজকে আমাদের আলোচনার বিষয় শরিক মায়াজাম, 31তম পর্ব। এই বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। তো সকলের কাছে আরেকবার অনুরোধ থাকবে যে আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, কেউ ভিডিও ওপেন করবেন না। আর ক্লাসে যেটা গতদিন 2 দিন ধরে হচ্ছে যে ইউটিউবে একটা লাইভ স্ট্রিমিং করছে, ওইটা যাতে না হয়, ওইটা পারমিশন দেওয়া হয়নি, এটা খেয়াল রাখবেন। আচ্ছা স্যারকে আমি অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। এটা কে করছে সে তো বোঝা যাচ্ছে না, সাগর আসছে না বলে ধরতে পারা যাচ্ছে না। আচ্ছা, উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে যথাযথ সম্মান জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। আমরা তো সোরা পড়ছি, সোরা করতে গিয়ে স্কিনের কথা বারবার বলছি, সাপ্রেশনের কথা বারবার বলছি, এবং এটা বারবার বলার একটাই কারণ, মাথায় যেন ঢুকে যায়, মাথায় যেন ঢুকে যায়, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে, ক্রনিক ডিজিজ থেকে সোরাটা আমরা এখন পড়ছি। আচ্ছা, সোরা সম্পর্কে ইট রিমেন্স দেয়ারফর an established truth that the true cure of the entire destructive sora, though antisoric remedies, is affected most easily only while the original eruption of the itch is still present. তো দামি কথা বলছেন যে এখানে যদি অরিজিনাল স্কিন ডিজিজের যে ইরাপশনটা সেটা যদি প্রেজেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সহজেই এই স্কিন ডিজিজকে আমরা অ্যান্টিসোডিক দিয়ে আমরা আরোগ্য করতে পারবো। এটা খুব দামি কথা। কিন্তু এইবার দেখুন, আমি অন্যদের কথা বাদ দিচ্ছি, আমাদের চিকিৎসক জীবনে আমরা দেখেছি অতিরিক্ত ইচিং এর জন্য কিছু মাদার টিংচার লাগানো হচ্ছে, প্লাস ওষুধ চলছে। আসল আরোগ্য সম্পর্কে ধারণাটা না থাকে জন্য এই ঘটনাগুলো হচ্ছে, এটাকে আরোগ্য বলে চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। হ্যানিম্যান যে কথাটা বলেছেন এটা শুধু আমাদের জন্য নয়, গোটা মানব সমাজের জন্য এটা সত্য। কেউ মানলো কি মানলো না তাতে হ্যানিম্যানের কিছু যায় আসে না, কিন্তু সত্য হচ্ছে এটাই যে অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে এটাকে সারানো সম্ভব যদি স্কিন ডিজিজটা থাকে। From this, it again appear how unconscionable it is of the allopathy physician to destroy the primitive itch eruption through local application instead of completely eradicating this grave disease from the whole living organism by cure from within. এখানে কি বলছেন? অ্যালোপ্যাথি চিকিৎসক সম্বন্ধে তিনি বলছেন যে অ্যালোপ্যাথি চিকিৎসকেরা এই পুরো ডিজিজটাকে সারানোর বদলে তারা কি করছে, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন দিয়ে এটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফলে কি হচ্ছে, আলটিমেটলি ইন্টারনাল ডিজিজের যে আরোগ্যের পথটা উইদিন, কিওর ফ্রম উইদিন, মানে ভেতর থেকে বাইরে আসবে, এই যে ব্যাপারটা, যেটা আরোগ্যের যে এই যে জায়গাটা, যেটা আমরা হেরিং ল বলি, হেরিং আলাদা কিছু করেন নাই, ওই হ্যানিম্যানের বিভিন্ন জায়গাগুলো টুকরো টুকরো করে জোড়ে একটা লয়ের আকারে করেছে বা ব্যাখ্যা করেছে। এখানে তো ব্যাখ্যা করা নেই, সেই জন্য এই যেগুলো অসুবিধা হ্যানিম্যান, এই জন্য তো হ্যানিম্যানকে বোঝা খুব মুশকিল আমাদের। হুইচ অ্যাট দ্যাট স্টেজ ইজ ইয়েট ভেরি ইজি। অ্যাট দ্য স্টেজ মানে কি, যখন ওই স্কিন ডিজিজটা বাইরে আছে যখন, তখন আমরা কিন্তু সহজেই তাকে আরোগ্য করতে পারি। And by thus choking off it advance all the wretches of the consequences that must
expect from the malady if uncured. যদি এটা যদি কিওর না হয়, তাহলে কি হচ্ছে, এই যে আমরা মলম দিয়ে সারাচ্ছি, এই যে এইভাবে যে ইউজটা করছি, এটা একটা কিন্তু জঘন্য কাজ। এর ফলে কি হচ্ছে, দ্যাট ইজ দ্য অল সেকেন্ডারি ক্রনিক নেমলেস সাফারিংস হুইচ ফলোজ ইট। যখনই আমরা এটা করছি তারপরে কি হচ্ছে, সেকেন্ডারি মানে এর ফলে আর কি বিভিন্ন ক্রনিক, নেমলেস, ক্রনিক কেন অ্যাকুটও আসতে পারে, নেমলেস নামহীন সাফারিংস তো থাকেই, নাম তো পরে দেওয়া হয়। তাহলে এই যে চাপা পড়ে এটা এরকম হচ্ছে। আসলে এই কথাটা কতটা সত্য? গোটা ওয়ার্ল্ড তো এটা মানে না, গোটা ওয়ার্ল্ড হ্যানিম্যানের এই কথা মানে না। শুধু তাই কেন, আমাদের মধ্যেই বা কজন মানে? এটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন। দেখুন, আমরা যদি একটু বিজ্ঞানের সাহায্য যদি আমরা নেই, যেমন ধরুন শক্তির নিত্যতা সূত্র আমরা পড়েছি। এই যে শক্তির নিত্যতা সূত্র পড়েছি, শক্তিতে কি বলা হচ্ছে, শক্তিকে যদি আমরা শক্তি দিয়ে ধ্বংস না, আমরা তাকে যদি শক্তিকে ধ্বংস করা যায় না, তাকে কি করা যায়, পরিবর্তন করা যায়। এবং হ্যানিম্যান যে রোগ এবং সুস্থতা, এই দুটোর মধ্যে সেই শক্তির খেলাই তো বলেছেন, প্রাণ শক্তির খেলা আর হচ্ছে রোগ শক্তির খেলা। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে রোগ শক্তি যেটা আছে, কাঁটাকে কাঁটা দিয়ে তুলতে হবে, শক্তিকে শক্তি দিয়ে আমাদের আটকাতে হবে, এইটাই তো হওয়া উচিত। সেখানে তাহলে দেখা গেল কি, এই যে আমি এর পরেতেই ব্যাখ্যাটা আসছে, তাহলে আমি এই যে রোগের ফলটা মানে স্কিন ডিজিজটাকে যখন আমি মলম দিয়ে সারালাম, তার ফলে সেকেন্ডারি সে বিভিন্ন রকম সাফারিংস আসলো। কেন আসবে, একটু লজিক দিয়ে বোঝা যাক। আমি যখন এই সোরার যে ফলটা যেটা, দ্যাট মিনস এই স্কিন অপশনটাকে মেরে দিলাম, আমি মলম দিয়ে সারিয়ে দিলাম আমাদের হিসেবে অনুযায়ী, তাতে কি তার সোরাটা সেরে যাবে? কি সোরা সেরে যাবে? যেমন ধরুন, একটা খুব সহজ উদাহরণ দিই, আপনার ঘরে যে বাল্বটা জ্বলছে, হ্যাঁ, বাল্বটাকে আপনি একটা ঢিল মেরে ভেঙে দেন, আলোটা নিভে গেল। ওই বাল্বের ঘরে হাত দেন, আপনি সঙ্গে সঙ্গে শক খাবেন। তার আলোটা নিভে গেলে, আলোটা কি হচ্ছে, ইলেকট্রিক যে শক্তি যেটা, এই শক্তিরই তো একটা ফল, তাপীয় ফল। এই যে ফলটা আপনি পেলে, এই ফলটাকে দূর করলে কিন্তু শক্তি চলে যায় না, শক্তি ওখানে থাকে। তাহলে এই যে শক্তিটা থাকে, তাহলে এই শক্তিটা কি করবে, তাকে দমন করা হলো। দমন করালে সে কি করবে, তার সুবিধে মতো বিভিন্ন রূপে সে নিজেকে প্রকাশ করবে, আপনি যেমন ধরুন, ঘরের মধ্যে একটা চড়ুই পাখিকে আমি আটকে দিয়েছি, চড়ুই পাখি কিচিরমিচির করে, নোংরা পায়খানা করে, করে আপনি আটকে দিয়েছেন, ব্যাস, তখন চড়ুই পাখিটা দেখবেন বেরিয়ে যাওয়ার জন্য কত রকম কায়দা করবে, যতক্ষণ না তার মৃত্যু হয়। চড়ুই পাখি প্রাণী, তার তো মৃত্যু হতেই পারে আমাদের হাতে। কথাটা আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে শক্তিকে যখন আমরা আনট্রিটেড, শক্তিকে যখন আমরা লজিক্যালি যখন ট্রিট করছি না, শক্তি কিন্তু বসে থাকবে না, সে বিভিন্ন রূপ নিয়ে আমাদের আক্রমণ করবে। দ্যাট ইজ দ্য সেকেন্ডারি এবং ক্রনিক এবং নেমলেস সাফারিংস। এই যে ব্যাপারটা করবে, আমরা এই জায়গাটা কিন্তু গন্ডগোল করে ফেলি। নেমলেস যদি সাফারিংস হয়, তাহলে নাম ধরে, তাহলে সাফারিংসের চিকিৎসাটা কি প্রয়োজন আছে? প্রয়োজন একটা, সেই প্রয়োজনটা কিন্তু খুব মিনিমাম, সেটাকেই ম্যাক্সিমাম দেখানো হচ্ছে। এখন একটা কোনো তরকারি রান্না করতে গিয়ে আপনি যদি মনে করে যে নুনটা আমি ম্যাক্সিমাম দেবো, তাহলে আপনি খেতে পারবেন না। আপনি যদি মনে করেন যে না, আমি ঝালটা ম্যাক্সিমাম দেবো, তাহলে খেয়ে আপনার পেটের গন্ডগোল হবে। তাহলে কোনো কিছুই ম্যাক্সিমাম না, যথাযথ দিতে হবে, এই হচ্ছে এর মূল বিষয়। এবং আমরা এই অ্যান্টিশরিক যখন দেব, অ্যান্টিশরিক দিলে কি হবে, ইন্টারনাল যে জায়গাটা আছে, ইন্টারনালি যে সোরা আছে, সোরাটা কিন্তু রিমুভ হবে, এবং রিমুভ হয়ে আমি আলটিমেটলি কিওর হবে। এবং সেখানে কি বলছেন, স্কিন অপশনটা বাইরে থাকলে এটা সুবিধা হবে, তা না থাকলে কি করে হবে? আচ্ছা, আপনি ধরুন
একটা রেলে আপনি যাচ্ছেন, রেলে যদি সিগন্যাল না থাকে গাড়ি তো যাবে? গাড়ি তো যাবে না, সিগন্যাল দেখে বুঝতে হবে যে অবস্থাটা কি। এখানেও ঠিক তাই, এখানে ওই সিগন্যালটা দেখে, দ্যাট মিনস ওই স্ক্রিন ডিসটা দেখে, ওর পরিবর্তন দেখে ওষুধ দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে ওটা কোন দিকে যাচ্ছে, কোন অবস্থায় আছে, কি হতে পারে, এগুলো আমরা বুঝতে পারবো। তারপরে বলছে দ্য এক্সকিউজ অফ দ্য প্রাইভেট ফিজিশিয়ান। প্রাইভেট ফিজিশিয়ান মানে মানে কি, সরকারি নয় আর কি, প্রাইভেট বলতে কি, এই প্রাইভেটে বাংলা কি রে ভাই, কি বলবো, মাথায় আসছে স্যার ব্যক্তিগত। না। হ্যাঁ, বেসরকারি। ব্যক্তিগত। হ্যাঁ, বেসরকারি বা ব্যক্তিগত। পারিবারিক। পারিবারিকটা হবে না বাবা। তা প্রাইভেট প্র্যাকটিস, আমরা তো প্রাইভেট প্র্যাকটিস, আমরা তো প্রাইভেট ডক্টর, আমরা তো সরকারি চাকরি করি না। তাহলে এই যে প্রাইভেট ফিজিশিয়ান কি বলছে, এক্সকিউজ অফ দ্য প্রাইভেট ফিজিশিয়ান, প্রাইভেট ফিজিশিয়ানদের একটা অজুহাত আছে, অ্যামাউন্টস টু নাথিং। এই 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 যে তাদের অজুহাতটা যেটা দেয়া আছে, হুম, অজুহাতটা দেয়া আছে, এটা কিন্তু প্রকৃতপক্ষে গুরুত্ব নাই। তারা কি অজুহাতটা কি দেয়, ফর দ্য ফিজিশিয়ান অ্যাট দি হসপিটাল অ্যাজ নো এক্সকিউজ অ্যাট অল। তাদের তাদের এই যে ইয়েটা, এই কি বলে এক্সকিউজ, দ্যাট মিনস আর কি, ওই ইয়ে দিচ্ছে মানে কি, অজুহাত দিচ্ছে। অজুহাত দিচ্ছে মানে কি, এই যে স্কিন ডিজিজ সারাবার যে কিভাবে সারাচ্ছে, এইভাবে সারাচ্ছে। তাহলে এবার অনেকেই একটা আফসোস আছে যে হোমিওপ্যাথিতে গবেষণা হচ্ছে না, গবেষণা হচ্ছে। তাহলে এই যে মলম গুলো, বিভিন্ন রকম মলম তৈরি করার গবেষণা হচ্ছে, এই গবেষণাটা কি সায়েন্টিফিক হচ্ছে না? তো এটা দেখে আমাদের চোখ ধেরে যাচ্ছে, আমরা হীনমন্যতায় ভুগছি। হোমিওপ্যাথিতে অনেক এগিয়ে আছে, তার মানে এই নয় যে হোমিওপ্যাথিতে গবেষণার দরকার নেই। কিন্তু যে গবেষণার নাম করে আমরা আনন্দে আহ্লাদিত হচ্ছে, আমাদের লাল ঝরছে, সেই গবেষণাটাকে মডার্ন মডার্ন সায়েন্স বলে লাফাচ্ছি। মডার্ন সায়েন্স কোথায়? আজ থেকে 2000 বছর আগে যে জায়গায় ছিল, এখন ঠিক সেই জায়গায় এসছে, কিন্তু মোড়কটা পাল্টেছে, শুধু মোড়কটা পাল্টেছে। আরো শক্তিশালী হয়েছে, আরো ধ্বংসাত্মক হয়েছে, আরো সর্বনেশে হয়েছে। আমরা এটাকে বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। তারপর কি বলছে, হি উইল সে ইনডিড ইফ ইট ইজ নট নোন, hardly ever does between demonstrate known, where, when, the what occasion, and from what person, avoidly suffering from each infection has been derived. সোজা কথা, বাংলা কথা হচ্ছে যে যদি আমরা এই ইটাকে না দেখতে পাই, ভাইরাস কি সিগন্যালটা যদি না দেখতে পাই, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু তাকে প্রকৃত কিওর করতে পারবো না, এই কথাটা বলছে। দেন কুড নট ডিসকভার ফ্রম প্রেজেন্ট and often insignificant little eruption whether it was real each, so he was not blamed for the evil consequence. এইটাকে যদি সে ঠিক মতো না বুঝতে পারে বা ইয়ে করতে, তাহলে কি এর যে ফল, কনসিকুয়েন্স, ইভিল কনসিকুয়েন্স, মানে এটা চাপা দিলে পরে যে ভয়ঙ্কর ফলগুলো হয় বিভিন্ন রকম, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, এবং আমরা অনেকেই বুঝি না, অনেকেই বুঝতে চাই না আমরা। এটা হচ্ছে আমাদের ডিফেক্ট। তারপর কি বলছে এখানে হ্যানিম্যান, তারপর কি বলছে, রিমুভ ইট ফ্রম দ্য স্কিন অ্যাজ সুন অ্যাজ পসিবল বাই এ লোশন অফ লেড সলিউশন। লেড মানে তখন ওই সীসা হতো। অয়েনমেন্ট অফ দ্য ক্যাডমিয়াম, এক ধরনের মেটাল, এটা হতো। অ্যান্ড প্রেসিপিটেট অফ মার্কারি, মানে ওই ওই ইয়ে থেকে আর কি, পারদ থেকে হতো। আরে বাবা, তখনকার কেমিস্ট্রি অবস্থা তো অত উন্নত ছিল না, এইগুলো দিয়ে করা হতো, তাতে তবু আমরা ওষুধ দিয়ে সেগুলোকে বার করতে পারতাম চট করে। আর এখন যে সব দেয় স্টেরয়েড ফেরয়েড দেয়, যেগুলো অ্যান্টিবায়োটিক্স তো আছেই, স্টেরয়েড দেয়, সেইগুলোকে বার করে আনা খুব মুশকিল। আর বার না করতে হলে আমি সারাতেও পারবেন না। আর যদি বার করতে হয়, যথেষ্ট দক্ষতা চাই, যে কোন ওষুধ দেব, কোন পরিস্থিতি দেব, মাত্রা কেমন হবে, এগুলো খুব কঠিন জায়গা। এগুলো কিন্তু আমরা বার করতে পারি না অনেক সময়। একটা জটিল রোগে ভুগছে, দ্যাট মিনস দেয়ার ইজ সাপ্রেশন যে কোনো হতে পারে,
স্কিন সাপ্রেশনটাকে আমরা উড়িয়ে দিতে পারি না যদি আমরা পাই। The excuse as well as above said amounts to nothing. বলছে এই যে তারা যে অজুহাত যেটা দিচ্ছে এটার কোনো গুরুত্বই তারা নেই। মানে এই যে তারা এই যে শাড়ি দিচ্ছে, হ্যাঁ এইটা আমি ওষুধ দিলাম সেরে গেল, কি বলে অজুহাতটা, কি বলে তারা? রোগীর কষ্ট দূর করলাম, দৌড় আপনারা কবে কি করবেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাদেরকে বলা হয়। ফর ফার্স্ট অফ অল, no cutaneous eruption of whatsoever kind of may be ought to be expelled through the external means. বলছে যে এখানে কোন রকম স্কিন এরাপশন এক্সটার্নাল মিনস এর দ্বারা তোমরা তাকে রিমুভ করতে পারবে না। এইটা হচ্ছে হ্যানিম্যানের মূল কথা। এবং তারপরে বলছে এনি ফিজিশিয়ান হু উইশেস টু কনসিয়াসলি মানে মানে কনসিয়াসলি মানে কি, কনসিয়াসলি মানে কি, মানে কি সচেতন ভাবে ইয়ে করে, রেশনালি যারা সজাগতা যে বিবেকবোধ সম্পন্ন যুক্তিবাদী চিকিৎসক যিনি আছেন তিনি কখনোই কিন্তু এক্সটার্নাল মিনস দিয়ে সারাবার চেষ্টা করবেন না। এই যে জায়গাটা গোটা পৃথিবীতে বলছে যে ওটা যে মলম দিয়ে সারাতে হবে, স্কিন ডিজিজ এটা একটা লোকাল ডিজিজ, এর সঙ্গে শরীরের অন্য কোনো জায়গার কোনো মিল নেই, অমুক নেই তমুক নেই, অনেক কিছুই বলি। সত্যি কি তাই? হ্যানিম্যান 5 নাম্বার অ্যাটমে রিলেশনের কথা বলছে, রিলেশনের কথা বলছে, রিলেশন, সামাজিক রিলেশন, ফ্যামিলি রিলেশন, বিভিন্ন রিলেশনের কথা বলেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে একটা মানুষের রিলেশন গুলো কেন বলছে, তার সেই প্রত্যেকটা ক্ষেত্রে তার ভূমিকাটা কি, এই রিলেশনের ক্ষেত্রে তার ভূমিকাটা কি, তার পজিশনটা কি সংসারে বা সমাজে, এই যে ইন্টারাকশন, ফ্যামিলির মধ্যে ইন্টারাকশন, সোশ্যালের মধ্যে ইন্টারাকশন, এইখানে তার পজিশনটা কি, সে কি ধরনের ইন্টারাকশন হচ্ছে, তার মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, এটাও কিন্তু আমাদের জানা দরকার। আচ্ছা একটু ভেবে দেখুন দেখিনি যে আপনাদের মধ্যে যে কেউ একজন, তো আপনারা কারো পিতা, কারো স্বামী, কারো বন্ধু, কারো দাদা, কারো শত্রু, বিভিন্ন রূপ তো আপনার মধ্যে আছে, বুঝলাম আপনার বিভিন্ন রূপ আছে, তো মানুষটা তো সে একই, মানুষটা তো আলাদা নয়। সৌরাত তো বিভিন্ন রূপ থাকতেই পারে, কিন্তু মানুষটা তো একটাই, তা প্রকাশগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। তাহলে সেই জন্য আমি যদি একটা জায়গার প্রকাশকে যদি ধ্বংস করে দিই, না তুমি ওর বাবা হবে না, তুমি ওর সন্তান পরিচয় ওকে দেবে না, তো তুমি যদি ওকে বাবা পরিচয় দাও আমি তোমাকে গুলি করে মেরে দেবো, ঠিক আছে বাবার পরিচয়টা মুছে গেল, সে আর ভয়ে বলবে না এ আমার সন্তান আমি ওর বাবা, এটা ভয়ে বলবে না। তাতে কি মানুষটার চরিত্র বদল হবে? মানুষটা তো একই থাকবে, চাপের চোটে সে ওই জায়গাটা চুপ থাকবে, যেমন স্কিন ডিজিজ দিয়ে স্কিনের ক্ষেত্রে চুপ থাকবে, স্কিনটা পরিষ্কার থাকবে, কিন্তু তার তো চরিত্র বদল হবে না। এই চরিত্র বদল হবে না, এই জায়গাটাই আপনাদের আমি বোঝাতে চাইছি, এই জায়গাটাই আপনারা ভাবুন, না ভাবলে তা মাথায় ঢুকবে না। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা সারাতে পারছি না, হতেই পারে, কিন্তু কথা হচ্ছে কেন পারছি না সেইটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তারপর কি বলছে, the human skin does not evolve itself without the cooperation of the rest of the living whole. Any eruption does not become sick in any way without being induced or compelled to it by general disease. কি সুন্দর কথাটা, খুব বাংলা কথাটা হচ্ছে যে কোনো কিছু একটা বাইরে যদি হয়, হ্যাঁ সেইটার পেছনে তার রেস্ট অফ দ্য লিভিং অর্গানিজমের গোটা শরীরে তার কোনো ভূমিকা নেই। এই যে গল্পটা, এই গল্পটাই তো আনসাইন্টিফিক, এটাই তো মডার্ন সায়েন্সকে সাব মডার্ন করে দিয়েছে। এইখানে তো হ্যানিম্যান, এখানে তো হোমিওপ্যাথি হচ্ছে আলট্রা মডার্ন সিস্টেম অপারেশন। আপনারা কি নিজেরা কেউ বোঝেন যে যে কোনো একটা ডিজিজ, এই যে ধরুন আপনি সোজা কথা, আপনি পায়খানা করছেন, পেট খারাপ হয়েছে, পেট খারাপ মানে কি শুধু মানে কি রেকটামের বিষয়? তা তো নয়, হজম করতে গেলে পরে একটা ভূমিকা আছে, প্লাস বিভিন্ন রকমের জুসের, গ্যাস্ট্রিক জুসের ভূমিকা আছে, শুধু তাই নয় ইমোশনাল ফ্যাক্টরও আছে।
তার মানে কি দেখা যাচ্ছে, কোনো একটা ঘটনা শরীরে যখনই শারীরবৃত্তীয় কোনো একটা ঘটনা ঘটছে, তার পেছনে অন্যান্য অর্গানের ইয়েগুলো তো তারা জড়িত আছে। এইটাকে আমরা কিছুতেই মানছি না, শুধুমাত্র বিজ্ঞানের স্বার্থে কি না, ব্যবসার স্বার্থে। অতি দুর্ভাগ্যের বিষয়, আমাদের হোমিওপ্যাথি নামধারী নামাবলী গায়ে দিয়ে বহু চিকিৎসক আছে স্কিন ডিজিজের চিকিৎসক করছেন, স্কিন ডিজিজের হোমিওপ্যাথি চিকিৎসা। স্কিন ডিজিজের জন্য চিকিৎসা নিশ্চয়ই আলাদা কিছু হ্যানিম্যান বলে গেছেন, তারা জানেন, আমার আজ পর্যন্ত জানা নেই। অ্যাজ এ হোল মানুষটাকে দেখবো, এটাই আমি শিখেছি বা এইভাবেই আমি করছি, আমি প্রচুর করছিও, আমি এইভাবে করছি। আবার কে ওই ইয়ে করেছে, লাইভ শেয়ারিং করেছি, যাই হোক আমি ডিক্লাইন করে দিয়েছি। তাহলে কি হলো, এখানে একটা জিনিস তাহলে বোঝা যাচ্ছে যে গোটা হোল ইয়েটাকে বাদ দিয়ে কখনো হয় না। ফলে আজকে আপনি একটা মানুষ, যেমন আজকে এক পেশেন্ট বলছে যে তার একটা ঘটনা বলি, সাপ্রেশন একটা গল্প বলি আপনাকে, তাহলে বুঝতে পারবেন। দারুণ গল্প। তাকে আজকে তার বাবাকে আর তাকে আচ্ছা করে আমি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছি। পেশেন্টটার মেয়েটা 21 বছরের মেয়েটা হবে। তা এই মেয়েটার মেনস্ট্রুয়াল কলিক ছিল, মারাত্মক কলিক, গড়াগড়ি খেত। ওয়ান সাইডের হেডেক ছিল, জেনারেলি লেফট সাইডে হতো, এবং প্রথম শুরু হয়েছিল জীবনে লেফট সাইড থেকে। এবং এই মেয়েটার পেটে খিদে বলে কিছু ছিল না, বহু বছর ধরে খিদে নেই, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকটা কথা কি, তার লেফট কিডনিতে স্টোন পাওয়া গেছে 8.4 মিলিমিটার, 8.4 মিলিমিটার। এবার তাকে আমি থুজা প্রেসক্রিপশন করেছিলাম, থুজা 1M দিয়েছিলাম। তা 1M দেওয়ার পর কি হলো, তার কিন্তু সার্বিক তার উন্নতি হলো। আজকেও সে বলছে আমার ওই মেনস্ট্রুয়াল পেনটা এখন আর হচ্ছে না, রেগুলার ফর্মে হচ্ছে। কিন্তু মাঝখানে মাস তিনেক আমার ধারে কাছে আসেনি। কি ব্যাপার না, আমার কাছে যখন ওই 8.3 ছিল, আমার ওই থুজা দেওয়ার পর ওটা হচ্ছে 3.4-এ নেমে আসে। 3.4, ওই ছোট্ট একটা ছিল, ওটা এখনো যায়নি। আমি বললাম দেখো এটা যখন এতটা নেমে এসছে, ওয়েট করো, আস্তে আস্তে চলে যাবে। তারা কি তার ওয়েট করলো না, তারা একজন মানে আর কি আধুনিক হোমিও চিকিৎসককে দেখালো, হোমিওপ্যাথ বলবো না, তিনি কি করে বারবারিস ভালগারিস বোধ হয় না কি গো, আমি যেসব জীবনে করিনি, মনে হচ্ছে বারবারিস ভালগারিস খুব সম্ভবত। তা এইটা 20 ফোঁটা করে দুবেলা তাকে দিয়েছে। দিয়ে তার কিন্তু এই 3 মাস পরে যে ইয়ে করেছে, তাতে কিন্তু ওই 8.4 এই 3.4ই আছে, কোনো চেঞ্জ হয়নি। মধ্যিখান থেকে তার কি হয়েছে, মাথা যন্ত্রণাটা ফিরে এসছে, খিদে তার চলে গিয়েছে, শরীরে একটা অস্থিরতা, ও বলে বেচাইন, মানে নন বেঙ্গলি তো, শরীরে একটা অস্থিরতা যেটা হলো, এখানেও সেই যেমন স্কিন ডিজিজকে তার আবার যেমন চিকিৎসা, তেমনি এই কি বলে কিডনি স্টোনকে তাড়াবার চিকিৎসা। ব্যাপারটার মধ্যে পার্থক্য কিছু নেই। লোকাল ভাবে আমি তাকে দূর করব, এই লোকাল ভাবে যখনই দূর করব তখন এটা নিয়ে কোনো ভুল। এই প্রসঙ্গে আমার শিক্ষাগুরু ডাক্তার ডিডি ব্যানার্জির গল্পটা বলছি। তা তিনি পড়ে গেছেন অ্যাক্সিডেন্টালি, পড়ে যাওয়ার পর তার ছোট্ট কিডনিতে স্টোন পাওয়া গেল, কিন্তু তিনি সুস্থ, নর্মাল। তা আমাদের আরেক শিক্ষক ডাক্তার ML বেরা সাহেব, তার বন্ধু, তাকে বললেন যে উনি অপারেশন করতে চাইলেন। বললেন অপারেশন করিস না, তোকে যত কোনো ঝামেলা যখন করছে না, তোর বয়সও তো হয়েছে, কি দরকার আছে ইয়ে করা। কিন্তু মুশকিলটা কি হলো, ওইটাকে রিমুভ করলো, রিমুভ করা 3 থেকে 3.5 মাসের মধ্যে তিনি ফিনিশড হয়ে গেলেন। দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ সাপ্রেশন। স্কিন ডিজিজ মলম দিলেই সাপ্রেশন হয় তা নয়, এই যে সার্জারি করলেও কিন্তু এরকম সাপ্রেশন হয়। এইগুলো যদি আপনারা না বোঝেন, তাহলে মহা মুশকিল। সার্জারির মাধ্যমে কি করা হচ্ছে, তার এন্ড প্রোডাক্টটা, যে প্রোডাক্টটা তৈরি আছে সেই প্রোডাক্টটাকে রিমুভ করে দেওয়া আছে। ওটা করতো মলম দিয়ে করছে, এটা সার্জারি দিয়ে করছে, বা আজকাল রে দিয়ে পুড়িয়ে দেবে। কি দিয়ে রে দিয়ে পুড়িয়ে দেবে, আজকাল সব রেটে বেরিয়েছে তো, কত আধুনিক আমরা হয়েছি। মূল কথাটা কি, পুড়িয়ে দাও পুড়িয়ে দাও, মূল কথা তাড়িয়ে দাও। এই মূল মৌলিক জায়গা থেকে তারা সরে আসতে পারছে। যে বলো সারা ঘুরে বেড়ায়,
সে হাজার হাজার মাইল সে ঘুরছে, কিন্তু তার জায়গার পয়েন্টটা বাড়ছে না, ওই একটা ছোট্ট জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে মজার ব্যাপার, কলুর বলদের মতো। আমরা দেখেও দেখি না, কারণ আমাদের তো হোমিওপ্যাথির প্রতি আমাদের ইয়ে নেই, সম্মানবোধ নেই, আত্মসম্মানের অভাব আমাদের। আমাদের আত্মসম্মানের অভাব, ইমাম দায়িত্ব তো পালন করি না, উল্টে আমরা হীনমন্যতায় ভুগি। অথচ ডক্টর কেশি দাস একটা কথা বলে, তোরে তোরা তো অমৃতের সন্তান, তোদের তো ভয় কিসের আছে, পড়াশোনা কর, পড়াশোনা যত করবি তত ধীরে ধীরে একটু বুঝতে পারবি, কোনো অসুবিধা হবে না, ঠিক জায়গাটা ঢুকতে পারবি, ঠিক জায়গা ঢুকলে কিন্তু কোনো দিন কিছু করতে পারবি না। হোমিওপ্যাথির মূল কথাটাকে চিন্তা শক্তির আপনার ডেভেলপ করতে হবে। তাহলে এই যে আমি গল্প করে করে আপনাদের বলছি কিভাবে সাপ্রেশন গুলো হয়, কিভাবে ডিজিজ গুলো হয়। কিডনি স্টোনের এরকম দেখবেন, আমি পেয়েছি এরকম কিডনি স্টোন একটা পেশেন্ট আমাদের এক ছাত্র এনেছিল, তাকে ওই ওই বোধহয় বালবারিস বার্গারসি দিয়েছে, আমি জানি না ওর ডান দিক বাঁ দিকে আলাদা আলাদা আছে কিনা, মানে ওই মাদার আর কি, মাদার তো জীবনে করিনি আমি কোনোদিন। তা ওইটা করে দেওয়ার পর থেকে তার শারীরিকভাবে সর্বদিক থেকে গন্ডগোল হচ্ছে, সেটাকে টিউবারকুলিনাম দিয়ে ঠিক করা হলো। তার মানে বুঝতে পারছেন যে আপনি এই বা লোকাল ইয়ে ভেবে যখন আপনি চিকিৎসা করবেন তখনই সর্বনাশ হবে। কেন্টের বই পড়ে দেখুন, কেন্টের ফিলোসফিতে তার অবজারভেশন গুলো, তাহলেই বুঝতে পারবেন যে লোকাল অ্যাপ্লিকেশনটা কত ডেঞ্জারাস ব্যাপার। আর এই লোকাল অ্যাপ্লিকেশনই গোটা পৃথিবীতেই চলছে। লোকাল লোকাল এই যে যেমন ধরো সুগার হয়েছে, আপনি ওষুধ দিচ্ছেন, সুগারটা নর্মাল হয়ে গেল, আদৌ কি সুগারটা নর্মাল হয়? কম দেখায়, কম দেখায়। ব্যাপারটা তো এরকমই, ব্যাপারটা এরকমই, কম দেখায়, কিন্তু রোগটা কি সারছে? সুগারটা কি, তার ব্লাড সুগারটা কি, ওটা ফল, রেজাল্টেন্টটাকে আমরা কাট আপ করছি ওষুধ দিয়ে সেটাকে কমিয়ে রাখছি। তাহলে তার যে কারণটা, যেটা কারণ তত্ত্ব, যেটা মূল ডিজিজ স্টেটটা যেটা ভেতরে আছে, সেটা তো যাবে না। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ইনকিউরেবল। তাহলে বোঝা গেছে ব্যাপারটা। এখানেও সেই চালাকি, নিয়ন্ত্রণের চালাকি। এতই যখন তোমরা আল্ট্রা মডার্ন, এতই যখন উন্নত, কই আরোগ্য করে দেখাও। হোমিওপ্যাথ ডাক্তাররা তো 2-4টে আরোগ্য করতে পারে, যারা হোমিওপ্যাথিটা ঠিক মতন করে 2-4টে করা যায়। আমি জীবনে অনেকগুলো করতে পেরেছি, এখনো আমার আন্ডারে আছে, প্রথম জীবনে পারিনি। কিন্তু বুঝে নিতে হবে, এটা খুব সেন্সিটিভ জিনিস, বুঝে নিতে হবে। সব সুগারের পেশেন্ট সারবে না, অনেক ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর গুলো বলতে গেলে ফিলোসফি বুঝতে হবে, যে কোন পেশেন্টটাকে আমি নেবো আর কোনটাকে নেবো না, বুঝে নিতে হবে। যে কেউ আসলে নিয়ে আমি গন্ডগোলে পড়লাম, তা তো বললে হবে না। এরপরে তাহলে কি হলো এখানে, এই যে বলছে in every case there is at the bottom of the disorderly state of the whole internal living organism, which state must be considered. বলছে যখনই আমি একটা কোনো ডিজিজের যখন চিকিৎসা করতে চাইছি, তখন তার শরীরের ভেতরে ইন্টারনাল, তার লিভিং অর্গানিজম, মানে একটা মানুষের কথাই বলছি এখানে, আমরা তো এটাই ধরবো লিভিং অর্গানিজম। হ্যাঁ, তার এই যে মানুষের তার ইন্টারনাল স্টেট যেটা আছে, সেই ইন্টারনাল স্টেটে সে একদম গভীরে যেটা আছে সেইটাকে কনসিডার না করে, শুধুমাত্র ওই ফল থেকে যদি আমরা ইরাপশনটাকে করি, তাহলে কি হবে? হিলিং কোনদিন হবে না। কি হবে? হুইচ চেঞ্জ দ্য স্টেট অফ দ্য হোল, সেটা কি করে ব্যক্তির চেঞ্জ স্টেট, মানে তার ডিজিজকে চেঞ্জ করে দেবে। আপনারা দেখুন না, এই যে নিয়ন্ত্রণের ওষুধ, ধরুন সুগারের ওষুধ, থাইরয়েডের ওষুধ, অমুক ওষুধ, নিয়ন্ত্রণ তো চলছে, দেখাবে আপনাকে, খেয়ে দেখবেন, এই পরীক্ষা 3 মাস করে দেখো, দেখো তোমাকে নর্মাল দেখিয়েছি, দেখো নর্মাল। খুব ভালো কথা, আমরা এরকম ওষুধ দিয়ে দেখাতে পারি না, দিয়েই বলবো যে দেখো তো নর্মাল 3 মাস পরে, ওরকম আমাদের চট করে হয় না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ওরা পারে, সেই জন্য ওদের কথাটা সবাই মানে। কিন্তু এখানে কি বলছে, এই যে ইন্টারনাল যে হিলিং, এই যে জায়গাটা, যেটা এই জায়গাটা কিন্তু কি হবে, সেই হুইচ চেঞ্জ দ্য স্টেট অফ দ্য হোল, তার মানে ইন্টারনাল স্টেটটাকে সে চেঞ্জ করে দেবে। তারপরে তো তার সাইড এফেক্ট হবে, আরো কমপ্লিকেশন হবে,
আরো বিশেষজ্ঞ লাগবে, আরো ওষুধ লাগবে, যত দিন যাবে তত নতুন নতুন ওষুধ যোগ হবে। তাহলে মজাটা কোথায়? কোথায় সায়েন্স? সায়েন্সের স নেই। এবং আমরা এই জিনিসগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। কিছু কিছু কিওর এরকম হতেই পারে, কিওর না হওয়ার কিছু ব্যাপার নেই। এই যে আমাদের মমিনুল স্যার একটা জানেন, একটা কেস উনি জানেন, এটা সাগর করছে। তা ওটা এপিলেপসির কেস ছিল। সে কেসটা কিভাবে রিভার্স অর্ডারে ফিরে ফিরে এসে এসে সে আরোগ্যের পথে প্রায় চলে এসছে, এটা সে দেখেছে, এটা চাক্ষুষ করেছে সে। এর মধ্যে গল্প কিছু নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যে এপিলেপসি সেরে যাচ্ছে এই কথাটা চট করে কিন্তু আমরা বলতে পারি না। সারা জীবন থেকে ওষুধ খেয়ে যেতে হয়। এপিলেপসি আমরা চোখের সামনে সারতে দেখেছি, কিছু কিছুকে সারাতে পেরেছি। ব্যর্থতা আছে, অস্বীকার করবো না, ব্যর্থতার পেছনে কারণও আছে। সবটাই যে আমাদের হোমিওপ্যাথি দায়ী তা নয়। একজন ওই ভিডিওটা খুলে বসে আছেন, ভিডিওটা বন্ধ করুন। আচ্ছা, ডক্টর আশিস কুমার, আপনি ভিডিওটা বন্ধ করুন। তাহলে কি ব্যাপারটা হলো, তাহলে এই যে ডিজিজ স্টেটটা যেটা, ইন্টারনাল স্টেটটা যেটা, যেমন ধরুন আমি একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি। আপনার মেয়ে এসে বলল, তুমি দেবে কিনা আমাকে বলো। বলে সে কি করলো, দুমদাম কয়েকটা জিনিস ছুঁড়ে দিল। বা এসে কি করলো, এক চড় মেরে দিল, কয়েকটা জিনিস ছুঁড়ে ফেলে দিল। আপনি কি তাকে বলবে, তারা এই ছুঁড়ে যে সে ফেলে দিল, আপনি বাপ তো, স্নেহশীল বাপ, আপনি তখন খোঁজ নেবেন এটা করলো কেন। ওইটাই তো মূল কথা না, এই করার পেছনে কারণটা কি। এবার খোঁজ নিয়ে দেখলেন তার মা তাকে বকেছে, কি মাস্টার তাকে বকেছে, সে কিছু চেয়েছে সেটা দেয়নি, সেটার জন্য সে বারবার আবদার করেছে, তাকে দেওয়া হয়নি। তার এন্ড রেজাল্ট হচ্ছে আপনার কাছে সেরকম করছে। তার ব্যাপার হচ্ছে কি, আমরা চোখে যা দেখছি তার পেছনে তো একটা ইন্টারনাল ফ্যাক্টর আছে সবসময়। সেই ইন্টারনাল ফ্যাক্টরটাকে আবিষ্কার করতে হবে। সেই আবিষ্কার করে তার টোটালিটি করে আমাদের চিকিৎসা করতে হবে। এটা যদি আমরা না করি তাহলে আমাদের কিন্তু সর্বনাশ হবে। এইটাই হ্যানিম্যান বলেছেন। তার মানে বুঝতে পেরেছেন, এই যে ধরুন আমরা অনেকেই আছে, আমাদের হোমিও চিকিৎসকদের মধ্যে অনেক আছে, প্রেশারে পেলো, একটা কনস্টিটিউশনাল ড্রাগ দিল, আর প্রেশারে কিছু মাদার টিংচার আছে দিল, কেউ আবার বায়োকেমিক দিয়ে দিল। দিলে কি হবে, তার ওই যে স্টেট অফ ইন্টারনাল স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, আর কিছু হবে। এবং কেন্টো তার সিকনেসে ওখানে বলেছেন যে ডিজিজের যদি চিকিৎসা হয়, ডিজিজের স্টেটটা চেঞ্জ হয়ে যাবে। এই ইন্টারনাল সিকনেসের কোনো স্টেট চেঞ্জ হবে না, সে বেড়েই চলবে, সে প্রসারিত হবে 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 হবে, প্রসারিত হতেই থাকবে। তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা, হ্যানিম্যানের এই বক্তব্যের এটাই সিকনেসে কিন্তু কেন্ট কিন্তু বিস্তারিত ভাবে বলেছেন। এটা কেন্টের পক্ষে বলা সম্ভব। এই একটা কথাকে নিয়ে একটা চ্যাপ্টার লিখে ফেলেছে। এটা কি আমরা পারবো? আমাদের দ্বারা হবে না, আমাদের মাথায় ওই ঘিলেই নেই। তাহলে দেখা যাচ্ছে কি, যে তাহলে এই যে ইন্টারনাল হোল ব্যাপারটা, এই কথাটাকে যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে তো আপনি যেমন ধরুন আপনি দেখলেন একটি ছেলে খালি গায়ে, একটা ছেলে আছে মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সিঙ্গারাগুলো রেখেছে, হঠাৎ করে দুটো সিঙ্গারা নিয়ে এসে দৌড় লাগাল। আচ্ছা, আপনি তো তাকে চুরি ধরবেন, রেপার্টারি নিয়ম অনুযায়ী ক্লেপ্টোম্যানিয়া ধরবেন, তাতে চুরি ধরবেন না। করলো কেন ওরকম, মোডাস অপারেন্ডিটা কি, কেন করলো, তার পরিস্থিতিটা কি, তার ফ্যামিলি রিলেশনটা কি, তার বাবা মা কি আছে, কি অবস্থা আছে, তার আর্থিক অবস্থা দেখতে হবে, সামাজিক প্রেক্ষাপট দেখতে হবে। এরকম অনেক কিছু প্রেক্ষাপটের আলটিমেট রেজাল্ট হচ্ছে সিঙ্গারা চুরি। হোমিওপ্যাথদের কিন্তু এইরকম সন্ধানী হতে হবে, দ্যাট মিনস গোয়েন্দা হতে হবে। এইটা প্রতি মুহূর্তে আপনাকে এই চিন্তা ভাবনাগুলো করতে হবে। এইটা তো আমি দেখলাম, এটা তো রেপার্টারিতে আমি দেখছি যে হ্যাঁ এটা এই সিমটমটা পাচ্ছি, এই সিমটমটা হলো কেন, কোন পথে আসলো, তার জীবনযাত্রার কোন সময়টা এটা আসলো, কেন আসলো, কেন তার এই পরিবর্তনটা হলো। পরিবর্তন হতে গেলে তো শক্তি লাগবে। কোনো পরিবর্তন শক্তি দ্বারা হয় কি? আপনার মাথার উপর যে পাখাটা ঘুরছে সেটা কি শক্তি ছাড়া পরিবর্তন হচ্ছে? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে বলেই তো রূপান্তরিত হয়েছে। তার মানে কি শক্তির রূপান্তর হচ্ছে। তো এই যে শক্তির যদি রূপান্তর হয় তাহলে বুঝতে হবে যে আমাদের ইন্টারনাল যে শক্তি যেটা, সেটারও রূপান্তর হয়। সেটা যদি ডিজিজ যদি হয়
সে কিন্তু ডিজিজ সবসময় চেষ্টা করবে এক্সটার্নাল স্কিনে সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানে ডিজিজকে থ্রো করার চেষ্টা করবে। কিন্তু ভাইটাল ফোর্সের সে ক্ষমতা যদি না থাকে, তাহলে ইন্টারনাল মোটামুটি যেটা লেস ইম্পর্টেন্ট অর্গান বা লেস ইম্পর্টেন্ট জায়গা, সেইখানে ডিজিজ থ্রো করবে। তাহলে পার্টিকুলার পার্টের লোকেশনে যে ডিজিজ, সেটা কিন্তু সেই পার্টের ডিজিজ নয়, অ্যাজ এ হোল ডিজিজ। অ্যাজ এ হোল কি করছে, সে গোটা শরীরটাকে বাঁচাবার জন্য ওইখানে ডিজিজ প্রক্রিয়া শুরু করার অনুমতি দিচ্ছে। কাকে দিচ্ছে? রোগ শক্তিকে দিচ্ছে। তার মানে লোকাল ট্রিটমেন্ট করা মানে কি, সেই রোগ শক্তির ডানা ছাটা, রোগ শক্তি যেটা টোটাল যে ফ্যাক্টরটা সেটাকে কনসিডার না করা। এটা যদি আমরা না করতে পারি তারপরে সারবে না। আপনারা কেন্দ্রের যদি ফিজা পড়েন, সেখানে দেখবেন বলছে সাইকোটিক ফেনোমেনার ক্ষেত্রে আর্সেনিক সারবে না, কারণ আর্সেনিকের ওই সাইকোসিসের গভীরতা ওরকম নেই। পড়তে যান, কোলোসিন পড়তে যান, কোলোসিন পড়তে গিয়ে দেখতে পাবেন সেখানে বলছে যে কোলোসিনতে ব্যাপার, পরবর্তীকালে বেডোরিনাম লাগবে। কেন না? কোলোসিনদের ওই গভীরতা নেই। হ্যাঁ, ওই গভীরতা নেই, মানে বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিস বা পেটের ইনফ্লামেটরি প্রসেসের ক্ষেত্রে এটা করবে সেটা। আপনি যদি পরে এই পায়ের ব্যথা বা পায়ের যন্ত্রণা, আপনি রাস্টাক্সের সিমটম আছে, রাস্টাক্স দিচ্ছে, সেরে যাচ্ছে, কিন্তু তাকে যদি টিউবারকুলিনাম না দেন তাহলে কিন্তু সারবে না। এগুলো কি কেন বলেছেন? এগুলো এক্সপিরিয়েন্স থেকে তিনি বলেছেন। কেন বলেছেন? কারণ ওখানে তার ওই ইন্টারনাল টোটাল ফেনোমেনাটা হচ্ছে কিন্তু টিউবারকুলার স্টেট। আমি শুধুমাত্র লোকাল স্টেটের উপর যদি প্রেসক্রিপশন করি, তাহলে যে পেশেন্টটার তো ডিজিজ ব্যাপারটা ফেনোমেনাটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আর তো কিছু হবে না। তাহলে আমাদের সবসময় ইন্টারনাল ফেনোমেনাটাকে আমাদের খুঁজতে হবে, কেন সে এরকম করছে। আপনাকে যদি কেউ বলে যে হ্যাঁ আমি তেতো খেতে খুব ভালোবাসি, আপনি নাচতে নাচতে তেতো খেতে লিখে রাখলেন ডিজার বিটার, বিশেষ করে বাচ্চা ছেলে যদি হয়, ও বাচ্চা ছেলে তেতো খেতে ভালোবাসে, আরে বাবা রে, কটা ওষুধ আছে এখানে, এই 7-8টা ওষুধ আছে, কি আরো বেড়ে গিয়ে হয়তো এদিক ওদিক করে 8টা-10টা আছে। খুব ছোট জায়গায় চলে আসলো একটা শিশু, একটা 4-5 বছরের শিশু, সে কি করছে, ওই তেতো দিয়ে সে অর্ধেকে বেশি ভাত কিনেছে, তেতো পেলে আর কিছু চায় না, ও মাংস পরে খায়। স্কুলেও সে কি করে, বেগুন আর তেতোটা নিয়ে চলে যায়, ডিমটা বাড়িতে খেয়ে চলে যায়, ওখানে ডিমটা নিয়ে যায় না, তেতো খেতে সে এত ভালোবাসে। এর পেছনে আমরা দেখেছি। তাহলে ব্যাপার হচ্ছে আমরা খুব আনন্দিত হলাম, কিন্তু ওই যে বললাম প্রতিটি ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল জায়গাটাকে দেখার চেষ্টা করুন। রোগী বললো, হ্যাঁ বললো, এই তেতো যে খেতে চাইছে বেশি, এটাও তো ডিজিজ ঘটনা, এটাও তো তার বাইরে বেরিয়ে আসছে। স্কিন ডিজিজ যেমন বাইরে বেরিয়ে এসছে, এটাও তার ইচ্ছেটা বাইরে প্রকাশ পাচ্ছে। এই ইচ্ছেটার পিছনে কারণটা কি? ওই যে দেখুন, তার কয়েক বছর আগে স্কিন ডিজিজ হয়েছিল মারাত্মক, ডাক্তারবাবু ইঞ্জেকশন ফিঞ্জেকশন অমুক তমুক করে করেছিল, এবং তখন বলেছিল যে তেতো খাবি, তেতো খেলে পরে রক্ত পরিষ্কার হবে আর তোরই হবে। সেই থেকে তেতোকে সে আঁকড়ে ধরেছে। দ্যাট ইজ নাথিং, এটা কোনো সিমটমই না। তো ফলে আমাদের প্রতিটি ক্ষেত্রে ইন্টারনাল জায়গাটাকে ঢুকতে হবে। আপনি এক্সটার্নাল যা দেখছেন সেটাই শেষ কথা নয়, এটা শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, সিমটমের ক্ষেত্রে। যদি আপনারা ভিতরে ঢুকতে পারেন, একজন ভালো হোমিওপ্যাথ হবেন। ভালো হোমিওপ্যাথ হতে গেলে কারো সাহায্যের দরকার নেই, নিজেই নিজেকে শিক্ষিত করুন, স্বশিক্ষিত, নিজেই ঠিক করুন, ভুল করুন, ভুল করলে সেটাকে ঠিক করুন। এই যে প্রসেসটা, যেটা যতক্ষণ না আপনি লজিকটা বুঝবেন ততক্ষণ আপনার ভুলটাকে ধরতে পারবেন না। আর ভুলটাকে ধরতে না পারলে পরে তো আপনি তো নিজেকে সংশোধনও করতে পারবেন না। মানে আমাদের কিন্তু প্রতি মুহূর্তে এই ব্যাপারটা কসাস থাকতে হবে। এবং হ্যানিম্যানের এই যে শিক্ষাটা, যেটা তাহলে এক্সটার্নাল রিমেডি দিয়ে আমরা কোনো কিছুই করতে পারবো না। এই যে যেমন ধরুন থাইরয়েড হয়েছে, ধরুন থাইরয়েড টিএসএইচ বেড়ে গেছে, টিএসএইচটাকে কমাবার ওষুধ দিল, কারণ ওগুলো তো টার্গেট থাকে, এই অ্যালোপ্যাথি ওষুধের টার্গেট থাকে, সেই টার্গেটটার উপর মেনলি কাজ করবে। তা থাইরয়েডটা কি, এই যে থাইরয়েডের যে হরমোন, এটা কোনো হরমোন কি ইন্ডিপেন্ডেন্ট না? তো প্রত্যেকটা হরমোনের সঙ্গে তার একটা রিলেশন আছে, ইন্ডিপেন্ডেন্ট নয়, তবু তাকে স্পেশাল ভাবে আলাদা করে করা হচ্ছে, করে দেখানো হচ্ছে দেখো টিএসএইচটা তোমার কমে গেছে। এইগুলো তো আমরা ভাবি না, আমরা ফিজিওলজি পড়ছি, অথচ ফিজিওলজি পড়ে হোমিওপ্যাথিক অ্যাঙ্গেল থেকে ভাবনা চিন্তা করার মতন আমাদের মেরিটটাই ডেভেলপ করে। ফিজিওলজি লাগবে,
প্যাথোলজি লাগবে, না লাগলে আপনি ধরতে পারবেন না, আপনি আটকে যাবেন বহু জায়গায়। কিন্তু আমরা চিন্তা ভাবনাটা সেই দৈনত, তো আমরা সেই জায়গায় পড়ে আছি। আমরা এইটাকে কিভাবে কাজে লাগাবো, কোন প্রসেসে চিন্তা ভাবনা করব, কিভাবে চিন্তা ভাবনা করলে আমাদের ডেভেলপমেন্ট হবে, সেই জায়গাটাকে তো আমরা করতে পারছি না। মজাটা কোথায়? এটা হচ্ছে ডাইনামিক প্যাথোলজি, ওটা হচ্ছে আপনার মেটেরিয়ালিস্টিক প্যাথোলজি। সোনার সঙ্গে পাথর বাটি কি মেশানো যায়? কিন্তু আছে, ওই প্যাথোলজির মধ্যে ডায়নামিসিটি আছে, সেইটাকে চিহ্নিত করতে হবে, সেটাকে বুঝতে হবে। সেটাকে যদি আপনারা বুঝতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। সেই বোঝার জন্যই এগুলো পড়তে হবে। কারণ ব্যাপার হচ্ছে যে এই যে প্র্যাকটিস অফ মেডিসিন বলুন, প্যাথোলজি বলুন, এগুলো তো মিথ্যে নয়, এগুলো তো পেয়েছে তারা রুগীর মধ্যে পেয়েছে, সেইভাবে ইনভেস্টিগেশন করে পেয়েছে, এগুলো মিথ্যে নয়। এবার ওখান থেকে আমরা কিভাবে সেটাকে গ্রহণ করব, সেটা ফিলোসফি উইল গাইড, আমাদের ফিলোসফি গাইড করবে কোনটা নেব, কখন নেব, কিভাবে নেব, কতটুকু তার গুরুত্ব দেব, এইসব সব ব্যাপারগুলো কিন্তু আমাদের ভেবেচিন্তে কাজ করতে হবে। আমরা ওগুলোর দ্বারা পরিচালিত হব না। এই জায়গাটা আমাদের যদি বুঝতে পারি যে আমরা কিভাবে পরিচালিত হব, সেটা বুঝতে পারবো। হোমিওপ্যাথি কিন্তু একদম অন্যান্য বিজ্ঞান, যেমন ধরুন ফিজিক্যাল সায়েন্স, হ্যাঁ, কেমিস্ট্রি বলুন, হ্যাঁ, লাইফ সায়েন্স বলুন, তার যেমন নির্দিষ্ট কিন্তু নিয়ম নীতি তেমনি আছে। মেডিকেল সায়েন্সের মধ্যে একমাত্র হোমিওপ্যাথির কিন্তু নির্দিষ্ট নিয়ম নীতি আছে, ল অফ সিমিলার্স আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তার ফলো আপের ক্ষেত্রে নীতি আছে। এটা অন্য প্যাথিতে পাবেন না। অন্য প্যাথির মূল কথা যেভাবে তার সরিয়ে দাও, পুড়িয়ে দাও, হ্যাঁ, উড়িয়ে দাও, ব্যাস ঠিক হয়ে গেল, ওইটাই ঠিক হয়েছে, ওটাই সবকিছু। তা তো নয়, এটা তো নয় এটা। ফলে আমাদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে, উড়িয়ে দেওয়ার কি প্রয়োজন নেই? আছে। যে স্টেজটায় ধরুন আমি আর কিছু করতে পারবো না অসুবিধা, সেই ক্ষেত্রে উড়িয়ে দিলে সে কিছুদিন বাঁচবে বা আরো কিছুদিন সে সার্ভাইভ করবে। গুরুত্ব সবকিছুরই আছে, কিন্তু কোন জায়গায় আছে, কিন্তু আমাদের যে করবার ক্ষমতাটা যেটা আছে সেটা তো আমরা করতে পারছি না। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা এই যে চিকিৎসা যেটা করছি, চিকিৎসার ক্ষেত্রে আমরা কি করছি, কি প্রয়োগ করছি, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা নেই। শুধুমাত্র ওই ডিজিজ ওরিয়েন্টেড করে দেখাচ্ছি, দেখো আমি এটা সারিয়ে দিয়েছি, দেখো এই কিডনি ছিল, এই মাদার দিচ্ছি কি ফাদার দিয়েছি, ছেড়ে গেছে। আমি বহু পেশেন্ট দেখেছি যারা এইবার মাদার দেওয়ার পর তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, সেগুলো কনস্টিটিউশনাল ডাক দিতে তবে তার এসেছে। দিস ইজ ফ্যাক্ট। আবার দেখুন, এটা এই কদিন আগে ঘটনা, এটা মমিনুল্লাহ জানে ব্যাপারটা। আমি ওই একটা স্টোনের ক্ষেত্রে, কিডনি স্টোনের ক্ষেত্রে একটা ছেলেকে আমি কার্সিনোসিন টেনে দিয়েছিলাম, দুপুরবেলা দিয়েছিলাম, রাত্রিবেলা তার স্টোন বেরিয়ে গেছে। ও সেটা আমি দিয়েছি, ওর ছবিও দিয়েছিলাম। তাহলে এইরকম রেজাল্ট আমার জীবনেই প্রথম হলো, মানে এইরকম কয়েক ঘন্টার মধ্যে স্টোন বেরিয়ে আসলো, এটা আমাদের অনেক হলো। তাহলে একটা দেখুন, তাহলে হোমিওপ্যাথি ওষুধে কিন্তু এরকম অসাধারণ রেজাল্ট দিতে পারে, কিন্তু আমি জীবনে একবার দিলাম। তাহলে আমাকে কি অর্জন করতে হবে যে আমি বাকি ক্ষেত্রগুলোতে তাড়াতাড়ি কেন করতে পারছি না? সিলেকশন ঠিক হচ্ছে না। সিলেকশন যদি বা হলো, পাওয়ার ঠিক হলো না, বা মাত্রা ঠিক হলো না। আমাদের তো অনেক জায়গা গ্যাড়াকল আছে, তার ফলে আমাদের সেই জায়গাগুলো আমরা আস্তে আস্তে আবিষ্কার করতে হবে চিকিৎসার মধ্যে দিয়ে। সেটা যদি করতে পারি তাহলে আমরা খুব দ্রুত আরোগ্য করতে পারবো। কারণ দ্রুত আরোগ্য বর্তমান যে একটা কম্পিটিশনে যুক্ত, আপনি যদি দ্রুত আরোগ্য না করতে পারেন তাহলে তো আপনার কাছে থাকবে না পেশেন্ট। বাস্তবতাগুলো বুঝতে হবে, শুধুমাত্র আদর্শ দিকটা নয়, কিন্তু আদর্শকে বাদ দিয়ে বাস্তবতা নয়, আদর্শকে মাথায় রেখে বাস্তবতা। তার যদি আমরা আদর্শকে মাথায় রেখে বাস্তবতাকে পূরণ করতে না পারি তাহলে আমাদের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণের জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনার কোনো বিকল্প নেই। একজন হোমিওপ্যাথ ডাক্তারকে অন্য যে কোনো চিকিৎসকের থেকে অনেক বেশি পড়াশোনা করতে হবে, কারণ এটা ইন্ডিভিজুয়ালাইজেশন, তো অনেক বেশি পড়াশোনা করতে হবে। দিন রাত বইয়ে মুখ খুঁজে বসে থাকতে হবে, বই না পড়লে হবে না। ফলে আপনাদের তরুণ চিকিৎসকদের বলছি, পড়ুন আপনারা, সব কিছু বইতে আছে। আমি নতুন কিছু আপনাদের শেখাতে পারবো না, সে ক্ষমতা আমার নাই। আমি শুধু আপনাদের ওয়ে অফ থিঙ্কিংটাকে পাল্টে দিতে চাইছি, ওয়ে অফ থিঙ্কিংটাকে, আমার আর কোনো উদ্দেশ্য নেই। সব বইতে আছে, আমি তো বই থেকেই পড়ে শোনাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে এক্সটার্নাল রেমেডি দিয়ে যে কি সর্বনাশ হচ্ছে শুধু তাই নয়, সোজা কথা এক্সটার্নাল রেমেডি মানে কি লোকাল ভাবে তাকে ট্রিট করা হচ্ছে। লোকাল ভাবে যে কোনো ট্রিটমেন্ট যদি আপনি করেন সেক্ষেত্রে সর্বনাশ হবে, এক্সেপ্ট কিছু ক্ষেত্র আছে যেখানে তার লাইফ ডেঞ্জার হয়েছে, বা যেখানে
তার এমন একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন চলে গেছে যাকে আমি আর কিছু করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের লোকাল ট্রিটমেন্ট করতেই হবে। সেখানে দরকার পড়ে উড়িয়ে দিতে হবে, দরকার পড়ে পুড়িয়ে দিতে হবে, সবকিছুই করতে হতে পারে। আমরা কোনো কিছুই আমাদের ব্রাত্য নয়, কোনো কিছুই ব্রাত্য নয়, সবকিছুর প্রয়োজন আছে যথাযথ জায়গায়। সেটা বুঝতে হবে ডায়নামিক্সের জায়গাটা কোথায়, কোথায় আমরা ডায়নামিক মেডিসিন দিয়ে পারবো না, দ্যাট মিনস আমাদের সীমাবদ্ধতা কোথায়। হ্যাঁ, এইগুলো মাথায় রাখতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার সীমাবদ্ধতা যেন হোমিওপ্যাথি সীমাবদ্ধতা না হয়। এই জায়গাটা আমাদের মাথায় রেখে চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার। তা আজকে আমি এইটুকু বলেই শেষ করলাম। আহ, তা এইটুকুর উপরে কারো কিছু প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার, যদি আমার জানা থাকে। ধন্যবাদ স্যারকে, অসাধারণ একটা আলোচনা শুনলাম স্যারের কাছ থেকে। আজকের এই আলোচনার মধ্যে যতটুকু আলোচনা হলো তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন স্যারকে। কারো কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার দয়া করে একটু শুনবেন, কিছু মনে করবেন না, একটা ব্যাপারে একটু বলি। হ্যালো। হ্যাঁ, বলুন আপনি শুনছি। হ্যাঁ, অমরনাথ বাবু, হুম। বলছি, আমার পার্সোনাল ক্ষেত্রে কিছু ট্রিটমেন্টের জন্য, আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। আমার পার্সোনাল ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য আমি খুব বারবার ফেলিওর হচ্ছি নিয়ে। ওটা আহ, ওটা ট্রিটমেন্টের জন্য আপনাকে কি পার্সোনালি বলতে হবে, না এখানে বলা যাবে? এখানে আমি ট্রিটমেন্ট বা রোগী ধরার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি হোমিওপ্যাথি সম্পর্কে সার্বিক আলোচনা করতে। আমার সে উদ্দেশ্যও নেই, যার জন্য আমি কাউকে আমি ফোন নাম্বার দেই না চট করে। কেউ হয়তো সেই ইয়ে থেকে হোয়াটসঅ্যাপ থেকে বার করে ফেললো, যারা একটু ইয়ে আছে মানে যারা ভালো এসব বোঝে, সেই করলেই পর্যন্ত। আমি ওই জায়গাটায় টোটালি অ্যাভয়েড করি সবসময়। এবং আপনাকে ব্যাপার হচ্ছে পার্সোনালি কিভাবে পাবো? ব্যক্তিগত সমস্যাটা, ব্যক্তিগত সমস্যা আর এখানে যে পড়ানো হলো সেইটা নিয়ে যদি কিছু বলার থাকে বলুন। আমরা তো এই আলোচনার বিষয় বুঝতে পারি যে ব্যক্তিগত সমস্যা তো অনেকেই থাকতে পারে, সেটা আমরা কি করে সমাধান করবো? আমাদের এই যে আচ্ছা। আলোচনাটা করলাম এখান থেকে আমরা বুঝতে কি অসুবিধা হচ্ছে সেইটা বলুন, যদি বুঝতে অসুবিধা হয় আমি সেটা বুঝিয়ে দেবো। না না, আমি আপনাদেরকে ফলো করি, স্টাডি করছি, আমিও স্টাডি করছি, দেখছি। আমি তো বললাম আপনাকে ব্যক্তিগত সমস্যাটা তো আমি মেটাতে পারবো না, কিন্তু কথা হচ্ছে যে আমি সার্বিকভাবে এখানে সবার জন্য দিলাম। এবার এই জায়গাগুলো পড়ুন, পড়ার পর দেখবেন আপনার পারবেন, না পারার কোনো কিছু না। আমিও তো এগুলো পড়ে পড়েই তো শিখেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করুন স্যারকে। এই বিষয় যেটুকু আলোচনা হলো এটার উপরে আপনারা প্রশ্ন করুন। আপনি অন্য জায়গায় যাবেন না, অন্য জায়গায় গেলে তো অসুবিধা। সমস্যা তো আমাদের অনেক রকম আছে। বিষয়ভিত্তিক এই আলোচনা যেটা হয়েছে তার উপর যদি প্রশ্ন থাকে করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? পার্থপ্রদীপ চৌধুরী স্যার নেই মনে হয়। সুব্রত দাস আছে দেখছি, সুব্রত দাস কিছু প্রশ্ন করবেন, কিছু ব্যাখ্যা? না স্যার, কিছু জিজ্ঞেস করছি। কারণ কি এর কি আমি কি বোঝাতে পারিনি নাকি? স্যার আপনি না খুব অনেক না, সুন্দর বুঝতে পেরেছি, বুঝাইছেন স্যার, আমরা বুঝতে বুঝতে পেরেছি পেরেছি। খুব সুন্দর। এর জন্য স্যার কোনো কোশ্চেন নাই। আমি জাস্ট আপনার থিঙ্কিংটাকে পাল্টাতে চাইছি, আমি আর কিচ্ছু করতে চাইছি না, সব বইতে আছে। আচ্ছা, আর কোনো? হ্যাঁ, শ্যামল ব্যানার্জি স্যার কিছু বলুন।
শ্যামল ব্যানার্জি স্যার। না স্যার, উনি হয়তো কাছে নেই। ডক্টর আব্দুল ওয়াহিদ স্যার। স্যার তো চমৎকার করে বুঝালেন, আসলে খুবই ভালো লেগেছে স্যারের কথাগুলো। আসলে এখানে প্রশ্ন করার মতো তেমন কিছু নেই, স্যার তো মোটামুটি উদাহরণ দিয়ে বললেন। তো যেহেতু স্যার কয়েক মিনিট সময় আছে, আমি একটা বিষয় নিয়ে স্যারকে রিকোয়েস্ট করবো। স্যার, ওই যে অনেক ক্ষেত্রেই ডায়াবেটিস ভালো হচ্ছে, তো আসলে যদি একটু সংক্ষিপ্ত আকারে স্যার বলতেন যে কোনগুলো ভালো হবে কোনগুলো হবে না, একটু যদি দিক নির্দেশনা দিতেন স্যার, তাহলে আমাদের জন্য একটু। এই দেখুন, এই হ্যানিম্যান, এটা আমি এই অ্যাপোরিজমটা কত নাম্বার আমি বলতে পারছি না। আমার ওই যে আরোগ্য বলে যে ইয়েটা লিখছি না, ওই 179-80 এরকম হবে বোধ হয়, খুব সম্ভবত। 100 না, 200। ওখানে হ্যানিম্যান বলছেন যে ক্রনিক ডিজিজ বলো বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে যেখানে স্ট্রাকচারাল চেঞ্জটা মারাত্মক কিছু হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিন কিওর করতে পারবে। এবং দেখতে হবে এইখানেই তো স্ট্রাকচারাল চেঞ্জটা হয়েছে কি হয়নি, এটা জানতে গেলে প্যাথোলজিটা আপনাকে বুঝতে হবে। প্যাথোলজি তো লাগবে এখানে। আমি প্যাথোলজি, এইটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমি যে পেশেন্টগুলো নেই না, সেগুলো যে বাড়িতে দিনরাত যুদ্ধ চলে, আমি আগেই জিজ্ঞেস করি সংসারে শান্তি কতটা অশান্তি কতটা। যদি বলে না লেগেই থাকে, আমি বাবা হবে না, আমার আমি পারবো, আমি তাকে পুরোপুরি এড়িয়ে। কারণ ব্যাপার হচ্ছে যে এখানে তার সবসময় তার মেনটেনিং কস্ট থাকছে, তো আপনি কি করে করতে পারবেন। ফলে এই ক্ষেত্রগুলো আছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে তারা দীর্ঘদিন ধরে এই যে হ্যাবিচুয়েটেড হয়ে আছে যেসব ওই নার্কোটিক্স ড্রাগগুলো আর কি, ওষুধ খেতে খেতে, সেইগুলোকে তো হঠাৎ করে উইথড্র করা যাবে না। উইথড্র করলে কি হবে, যেমন ধরুন আমি সুগার দেওয়া আছে, সুগার আপনাকে দেখাচ্ছে 120, আপনি একটা সুগারের ট্যাবলেট খাচ্ছেন, এখন হয়তো 100 mg খাচ্ছেন। তা প্রথমে শুরু করেছিলেন তো 25 mg দিয়ে, এবারে 100 mg-টা উইথড্র করে দেন, উইথড্র করে দিলে অরিজিনাল সুগারটা আমরা রিটার্ন করি, সেই ধাক্কাটা আমি সামলাতে পারবো না। এবার আরোগ্য হোমিওপ্যাথিতে আরোগ্য হতে গেলে পরে কি বলছে, ওল্ড সিমটম রিঅ্যাপিয়ার। তো ধরুন আপনার 500 সুগার আছে, ওষুধ খেয়ে আপনাকে 120 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে রিটার্ন অফ সিমটম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই 500টা রিটার্ন করবে কিছু সময়ের জন্য হলো। কিউরেটিভ ওষুধ যদি হয়, তার কোনো রকম স্ট্রাকচারাল চেঞ্জ ধরুন হয়নি, আপনি প্যাথোলজি রিপোর্টে সবকিছু পেলেন, হয়নি, তাহলে আমি তাকে ওষুধটা দিলেন, তাহলে এই যে 500টা যখন রিটার্ন করবে, ধরুন আধ ঘন্টার জন্য রিটার্ন করবে, করে তারপর তো আস্তে আস্তে কমতে শুরু করবে। তো ওই আধ ঘন্টার ধাক্কাটা পেশেন্টে তো মারা যেতে পারে। ফলে এইখানে আমরা যেটা করি সেটা হচ্ছে, এটা আমরা কনস্টিটিউশনাল ডাক্তার তার সঙ্গে চলে, তার অভ্যাসগুলোকে চেঞ্জ করা হয়, খাদ্য অভ্যাস চেঞ্জ করা হয়, কিছু ফিজিক্যাল ব্যায়াম দেওয়া হয়, তার এইগুলো করা হয়। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যে এই তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা হয় যদি সে রাজি থাকে। এইটা হলো, হওয়ার পর ওষুধ দিতে থাকি, ধীরে 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 কমতে থাকে। এই ইয়ের ক্ষেত্রেও, আমাদের এই থাইরয়েডের ক্ষেত্রে এরকম আমি এরকম করি। এই রিসেন্ট একটা ওই বাচ্চার কথা বলছি, সে প্রশ্ন করছিল ডাক্তারকে, সাহস আছে, বলছে স্যার আপনার কাছ থেকে 10 বছর বয়স থেকে সে ওই থাইরয়েডের চিকিৎসা করছে। বলে স্যার আমার তো এখন 125 হলো, বলে 150 নিতে হবে এরপরে। তাকে বলেছে এরপরে 150 মতো নিতে। তো বলছে স্যার এতদিন ধরে ওষুধ খাচ্ছি, সারছে না কেন? বলে তোমাকে সারাবার কোনো ওষুধ নেই, তাহলে ওষুধের ইয়েটা বাড়ছে কেন? বলে আমাদের কোনো ওষুধ নেই, কিছু করার নেই, ও কেউ সারাতে বলে দেখতে পারো অন্য কেন। সেই পেশেন্ট আর কি বছর 3 আমার আন্ডারে আছে। তা তাকে ওই 75 mg করে চলছে, সপ্তাহে 2 দিন বন্ধ হয়েছে। সে কিন্তু মেনস্ট্রুয়াল ট্রাবল ছিল, তার বিভিন্ন রকম পেন হতো, থাইরয়েডের পেশেন্ট পেনও হয়, মাসেল পেন হয়, পেন হয়। তা এইসব ছিল, তারপরে খুব অস্থিরতা ছিল, তারপরে তার ওই অ্যালার্জি ম্যানিফেস্টেশন ছিল, সর্দি ধাত ছিল, এগুলো সবই চলে গেছে। পেশেন্টটা টিউবারকুলিন নেবেন। তা ফলে ব্যাপারটা হচ্ছে যে এই যে চলে গেছে যেটা, সেটা কিন্তু এখন তাহলে সপ্তাহে 5 দিন খাচ্ছে, কত 75%। এইটাকে আস্তে 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 আমি কমাবো। ওদের একটা ভয় আছে 75 থেকে কমালে পরে যদি বেড়ে যায় তখন কি হবে, কারণ বার দিয়ে হোমিওপ্যাথি করতে গিয়ে এরকম হয়েছিল, হসপিটালাইজ করতে হয়েছিল মেয়েটাকে।
সেটাও আমার ভেতরে ভেতরে একটা ভয় আছে, বাবা অত তাড়াতাড়ি অতটা কমিয়ে দরকার নেই, 75 থেকে দুদিন কমিয়েছি, এরকম আছে। আরেকটা ঘটনা আমার মনে আছে, ওটা ছিল 16 পয়েন্ট কত ছিল, ওকে মেডুইনাম 10M দিয়েছিলাম, 0.46 বোধ হয় এরকম একটা হবে, নেমে চলে আসলো 1 মাসের মধ্যে, তাকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হবে। তো ফলে এরকম অনেক সময় হয়ে যায়, কিন্তু পেশেন্টটা কিন্তু এখন ভালো আছে, পেশেন্টটা কিন্তু এখন তার ওই ওই জায়গাটা নেই, তার এখন 6-7-এর মধ্যে ঘোরাফেরা করছে, তার ওই ওষুধ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, থাইরয়েডের ওষুধ বন্ধ করে দেয়। এই পেশেন্টটা বছর চালেক আমার হাতে আছে। এগুলো 2-1 মাসে হয় না রে ভাই, খুব সতর্ক প্রেসক্রিপশন করতে হবে, খুব সতর্ক জায়গায়, একটু এদিক ওদিক হলেই ব্যাস গেল, আর আপনি কিছু করতে পারবেন না, মানে হাত চুলকালেই বিপদ, খুব শক্ত জায়গা, এটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জ রে ভাই। আমি আবার ডায়াবেটিসের মধ্যে যেগুলো ইনসুলিন থাকে, ইনসুলিন ওরিয়েন্টেড না, সেগুলোকে আমি নেই না, ভয় পাই মারাত্মক। আমার স্যারও বলতেন, বাবা জীবনে 3-4টে মাত্র ওটাকে ঠিক করতে পেরেছি, বাকিগুলো সব ফেলি গো। আমি ভয়ে ওটা নেই না, দরকার নেই বাবা, কেন বিপদে পড়তে যাবো, কারণ ওই স্টেজটা তো আমরা রেকভার করতে পারবো না। এ ক্ষেত্রগুলো বুঝতে হবে, এখানে তো আপনার প্যাথোলজি জানতে হবে, প্যাথোলজি না জানলে পরে কি করে হবে, প্যাথোলজি জানবো না অথচ হোমিওপ্যাথি ডাক্তার হবো, সেটা কি করে সম্ভব, অসম্ভব ব্যাপার, তাই না? স্যার থ্যাংক ইউ স্যার, সুন্দর স্যার বুঝিয়ে দেওয়ার জন্য। তবে আমরা যেটা বুঝলাম স্যার যে প্রথমেই যেটা করতে হবে যে তার মধ্যে প্যাথোলজিক্যাল চেঞ্জ আছে কিনা, যদি চেঞ্জ থাকলে তাহলে সেটা কিউরেবল হওয়ার সম্ভাবনা নেই। আর একটা যদি মেনটেনিং কজ যদি কোনো ডিজিজের থাকে, সেখান থেকে যদি রুগীকে বের করে নিয়ে আসা না যায়, তাহলে ওই রুগীর ক্ষেত্রে আমরা সফলতা খুব একটা পাবো না। আর যেগুলো বিভিন্ন হরমোনাল বা ডায়াবেটিসের বা প্রেশারের ওষুধ যেগুলো খায়, সেগুলোকে আমাদের ধীরে ধীরে সেখান থেকে রুগীকে বের করে নিয়ে আসতে হবে। দেখুন, হ্যানিম্যান কিন্তু মদ ছাড়ানোর ক্ষেত্রে কিন্তু এরকমই বলেছেন, ধীরে ধীরে ইয়ে করতে হবে, জল মিশিয়ে তাকে ইয়ে করে ধীরে 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 নেশাটা সারাতে হবে বলেছেন। এখন এইটা নিয়ে, এই ওষুধ নিয়ে তিনি কিছু বলেন না, কিন্তু আমাদের এটা প্র্যাকটিক্যালি আমরা স্যারের কাছে দেখে শিখেছি। আমরা প্রথম জীবনে আমরা ভাবতাম খিচুড়ি হোমিওপ্যাথি করবো না, 2-4টে ধাক্কা খেয়ে ভয় ভয় ঢুকে গেছি। আজকাল তো ক্রেতা সুরক্ষার ব্যাপার আছে, পেশেন্টটা যদি অক্কা যায় বা বড় কিছু হয়ে থাকে, আপনার অবস্থা খারাপ করে ছেড়ে দেবে, বুঝতে পেরেছেন তো, অবস্থা খারাপ করে ছেড়ে দেবে, হঠাৎ করে উইথড্র করা যাবে না, দীর্ঘদিনের অভ্যাস তো তার, প্যালিয়েশন তো দীর্ঘদিন ধরে চলছে তার, হঠাৎ করে ওটা উইথড্র করে নিলে খুব সমস্যা হয়। এগুলো খুব কঠিন জায়গা রে ভাই, ভীষণ কঠিন জায়গা, এগুলো একটু এক্সপিরিয়েন্স না হলে হাত না দেয়াই ভালো। আচ্ছা, আর কোনো প্রশ্ন এই পরিপ্রেক্ষিতে? হ্যাঁ স্যার, আর কারো প্রশ্ন কি আছে? না হলে আমরা ক্লাস এখানেই শেষ করব। না স্যার, কারো তো প্রশ্ন দেখছি না স্যার। আচ্ছা স্যার, না হলে স্যার ক্লাস কি তাহলে শেষ করব? হ্যাঁ, শেষ করো। আচ্ছা স্যার, তাহলে সকলকে শুভরাত্রি জানাই। আজকের দর্পণের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা কবে আবার হবে ক্লাস আমরা জানিয়ে দেবো গ্রুপে। ধন্যবাদ সকলকে। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে শেষ করলাম, আজকে ক্লাস শেষ করে দিলাম আমরা।